ও মা গো, গেলাম গো। যাওনি সুন্দরী, আমি তার আগে তোমাকে ধরে ফেলেছি। আপনি আর এইভাবে আমাকে ধরছেন কেন? আমি যেই হই না কেন, কিন্তু তুমি কে সুন্দরী? তোমাকে আজকে এমন করে না ধরলে তো পরে একদম তোমার কোমরের দফা রফা হয়ে যেত। আপনার জন্যই তো পড়ে যাচ্ছিলাম। কি আপনি বলুন তো, এভাবে হুটহাট করে কেউ সামনে চলে আসে? হ্যাঁ, আরে বাবা, আমার কি দোষ? তুমি তো এভাবে দৌড়ে সামনে চলে আসলে। আমি কি দৌড়াচ্ছিলাম নাকি? একটা কথা বলো তো সুন্দরী, কে তুমি? বাজে ছেলে একটা। বারবার সুন্দরী সুন্দরী বলছেন কেন? কি সুন্দরী? হ্যাঁ, কেন সুন্দরী? তোমাকে বলছি, তোমাকে দেখতে তো সেই লেভেলের সুন্দরী। দেখেই কেমন যেন ক্রাশ খেয়ে গেছি, আর মনে হচ্ছে তোমার উপর ফিদা হয়ে গেছি। বাজে ছেলে একটা। কি সব কথা বলে? এসব কেউ বলে? ছি। এই সামান্য কথাতে এভাবে রেগে যাচ্ছেন কেন ম্যাডাম? আপনাকে দেখতে সুন্দর তাই প্রশংসা করলাম। প্রশংসা করলে কেউ যে রেগে যায় সেটাই প্রথম জানতে পারলাম। শোনেন, আপনি কিন্তু দেখতে আসলেই অনেক সুন্দর। যা শয়তান ছেলে। আমার কি লজ্জা লাগে না? এইভাবে বলতে আছে নাকি? আপনার আবার লজ্জা আছে জানতাম না তো। আপনি কি বলতে চাইছেন আমার লজ্জা নেই? আমি কি আপনাদের মতো নির্লজ্জ বেহায়া নাকি যে আমার লজ্জা থাকবে না? না না, তা থাকবে না কেন? কিন্তু এতক্ষণ পর রিয়াকশন পেলাম তো, তাই বললাম। আচ্ছা, আপনাকে তো আগে কখনো দেখিনি এখানে। আমিও তো আপনাকে কখনো দেখিনি, তাই বলে কি কথা বলা যাবে না? আরে বাবা, যেটা প্রশ্ন করেছি সেটার উত্তর দেন। আপনি এখানে কার কাছে এসেছেন আর কার সাথে এসেছেন? আপনাকে দেখে তো প্রথমবার দেখছি বলে মনে হচ্ছে সুন্দরী। আমি আম্মুর সাথে এসেছি, আম্মুর বান্ধবীর বাসায়। কিন্তু আপনি কে? আপনাকে তো এই বাসায় প্রথম দেখেছি বলে মনে হচ্ছে। ওকে, দাঁড়াও দাঁড়াও। আম্মুর বান্ধবী মানে আপনি কার কথা বলছেন? আর কার কাছে এসেছেন? কার কাছে আবার? শাইলা আন্টির কাছে। কেন, ভালো আন্টি বাসায় নেই? না না, আছি। কিন্তু আপনার আম্মু আমার আম্মুর বান্ধবী সেটা তো আগে বলেননি। দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে আমার কখনো আগে দেখা হয়েছে বলে তো মনে হয় না। তাহলে বলবো কি করে আন্টি আপনার আম্মু হলো কি করে? সেটাই ভাবছি, আমার আম্মু কি করে হয়। আমি সেটা জানি না, আপনি জানতে এসেছেন? আজব কথা। যেটাই হোক, কিন্তু আপনাকে তো এই বাসায় আগে কখনো দেখেছি বলে মনে হয় না। আর আন্টির ছেলেটা এরকম গেঁয়ো ভূত আর একটা বাদরের মতো দেখতে, সেটা তো কখনো জানতাম না। দেখবেন কি করে? আমি তো এখানে ছিলাম না, বাইরে থেকে লেখাপড়া করে আসলাম মাত্র 15টা দিন হলো। তাছাড়া আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। আমাকে ভূতের মতো দেখতে সেটা ঠিক আছে, বাদরের মতো দেখতে সেটাও ঠিক আছে, কিন্তু কারো চেহারা নিয়ে এভাবে ইনসাল্ট করা ঠিক না। বাদরের গলায় মুক্তার মালা যাকে বলে, যেমন দেখতে থাকে তেমনিই বলেছি। এতে আবার এত ইনসাল্ট নেওয়ার কি আছে? শোনেন, আপনাকে দেখে যেমন মনে হয় আমি তেমনটাই বললাম। ও তাই? দাঁড়াও সুন্দরী, তোমার ব্যবস্থা করছি। আমাকে ইনসাল্ট করা তো যত পারো করো। একবার যখন তোমার দেখা পেয়ে গেছি তাহলে আর তোমাকে ছাড়ছি না। ছাড়ছেন না মানে? কি সব উল্টাপাল্টা কথা বলছেন? না মানে আসলে এমনিতেই বললাম। ঈশান আর মিথিলা একের পর এক কথা বলেই চলেছে, কিন্তু মিথিলার খেয়ালই নেই ঈশান ওর কোমর জড়িয়ে ধরে রেখেছে। আর মিথিলা ওর শার্টের কলারটা খুব শক্ত করে দুই হাতে আঁকড়ে ধরে আছে। এখনো ওরা ওইভাবেই দাঁড়িয়ে কথা বলছে, দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে দুজনের শুভ দৃষ্টি হচ্ছে, কিন্তু কেউ কারো চোখের দিক থেকে একটা পলক ফেলছে না, কথা বলেই যাচ্ছে। এর মাঝে মিথিলার মনে পড়ল ঈশান ওর কোমর জড়িয়ে ধরে রেখেছে। মিথিলা ঈশানকে ছাড়ানোর চেষ্টা করলো, তারপরও ঈশান ওকে ছাড়ছিল না দেখে বলল, আপনার দেখা হয়ে গেলে আমাকে ছেড়ে দিন। ঈশান মিথিলার কথাতেই একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, তাই তাড়াহুড়ো করে ওকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, সরি সরি, আমি বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, সুন্দরী মেয়ে দেখলেই যে আপনাদের মাথা ঠিক থাকে না, সেটা আমি খুব ভালো করেই জানি। কেন বলেছিলেন আপনি নাকি সুন্দরী না? এখন তো নিজে স্বীকার করে নিচ্ছেন যে আপনি সুন্দরী। ছেলেরা একটু প্রশংসা করলে মেয়েরা একদম আইসক্রিমের মতো গলে গলে পড়ে। আপনি তার ব্যতিক্রম কিছু না। ঈশান কথাগুলো শেষ করতে পারল না, তার আগেই ওর আম্মু এসে বলতে লাগলো, না আম্মু, এই মেয়েটাকে চিনি না তো, কিন্তু চেনা চেনা লাগছে, মনে হয় কোথাও দেখেছি।
কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কী সব পেঁচিয়ে ঘুরিয়ে কথা বলো। আমি না তোমার কথার আগাগোড়া কিছুই বুঝি না। একটু খুলে বলবে? আম্মুর কথাতে ঈশান মিথিলার দিকে একবার তাকিয়ে তারপর ডাইনিং রুমে গেল। দেখলো মিথিলার আম্মু আর ওরা বসে কথা বলছে। ঈশান গিয়ে আব্বুর পাশে দাঁড়াতে আব্বু ওকে হাত ধরে টেনে পাশে বসিয়ে দিল। তখনই ঈশান বলতে লাগলো, আন্টি তুমি ভালো আছো? এই তো তোমাদের দোয়াতে ভালোই আছি, আলহামদুলিল্লাহ। এতদিন বাদে আমার কথা মনে পড়লো তোমার? প্রায়ই দেখা হবে মানে? তুমি কি বলছো? আর তোমাকে এই শরীর নিয়ে আসতে বলেছে কে? তুমি একটাবার আমাকে বললেই আমি চলে যেতাম। মেয়ের জামাই মানে আন্টি? তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আম্মু তার মানে তুমি কি বলতে চাইছো এই সেই মিথিলা যে কিনা আমার ছোটবেলার খেলার সাথী ছিল? শিট, এত বড় একটা মিস্টেক কি করে করতে পারলাম? তার উপর মিথিলার চেহারাটা পাল্টে গেছে যে ওকে চিনতেই পারিনি। সরি মিথিলা, তুমি কিছু মনে করো না প্লিজ। এতে সরি বলার কি আছে? আমিও তোমাকে চিনতে পারিনি, ইটস ওকে। কিন্তু আম্মু, আন্টি এরকম কথা বলছে কেন? তাছাড়া মেয়ের জামাই মানে কী সব কথা বলছে? আমার কিন্তু মাথায় কিছুই ঢুকছে না। আম্মুর কথাতেই ঈশান মিথিলার দিকে তাকাতেই খেয়াল করলো মিথিলা লজ্জায় মাথা নিচু করে আছে, লজ্জায় পুরো লাল হয়ে আছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। তখন আম্মু বলতে লাগলো, অপেক্ষা করে আছে মানে? আন্টি, আম্মু, আমি কিন্তু তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না। তোমরা কী সব বলছো? আমাকে একটু খুলে বলবে প্লিজ? আম্মু, আমি না মানে আসলে আম্মুর এরকম কথাতে একদম ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আর মিথিলা তো লজ্জায় পুরো শেষ হয়ে যাচ্ছিল। সে কি লজ্জা
যার জন্য ও একদম মাথা নিচু করে আছে, পারে তো মাটি ফাঁক করে ঢুকে যায়। আব্বু ওদের এরকম কাণ্ড দেখে শুধু মুচকি মুচকি হাসছিল। এবার আম্মু এসে মিথিলার মুখের দুই পাশে হাত রাখলো আর বলতে লাগলো, আন্টি তোমরা যেটা বলবে। মিথিলা কথাটা বলেই সেখানে আর দাঁড়াতে পারল না, দৌড়ে বাসার ছাদের দিকে চলে গেল। ঈশান কি বলবে বুঝে উঠতে পারছে না। আম্মু এসে ওর কাঁধের উপর হাত রাখলো। ঈশান কেমন যেন লজ্জার কাছে, তারপরও নিজেকে স্বাভাবিক রেখে চেষ্টা করছে। তখন আম্মু একটা হাসি দিয়ে বলল, না মানে আসলে আম্মু আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। আমার মনে ছিল না মিথিলা আমাকে এত পছন্দ করে। আমিও ভেবেছিলাম ও আমাকে সময়ের সাথে সাথে ভুলে যাবে, কিন্তু এত বেশি ভালোবাসে সেটা তোমরা আমাকে একটাবারও বলনি। আর আজকে যখন জানতে পারলাম আমার কি করা উচিত, কি করলে ভালো হবে, সেটা বুঝতে পারছি না। এখন তোমাদের যেটা সিদ্ধান্ত, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো, আমার এতে কোনো আপত্তি নেই। হয়তো অনেক দিন পর ওর সাথে দেখা হচ্ছে, তারপরও মিথিলাকে দেখার পরে আমার সব কিছু মনে পড়ে গেছে। যে মেয়েটা আমাকে এত ভালোবাসে তাকে আমি কি করে দূরে সরিয়ে দেই বলো? আমার মনে হচ্ছে ওকে দূরে সরিয়ে দিলে জীবনের সবচেয়ে বড় ভুলটা করব। আমার মনে হয় না ও যতটুকু ভালোবাসে কেউ আমাকে ততটুকু ভালোবাসে, কেউ আমাকে ততটা বাসতে পারবে না। আজকাল কেউ কাউকে যেখানে কয়েকটা বছরে বিশ্বাস করতে পারে না, সেখানে ও আমাকে সেই ছোটবেলা থেকে ভালোবেসে আসছে। তাহলে আমি ওকে কি করে দূরে সরিয়ে দেই? আমি সেই ছোটবেলার ভালোবাসাটাকে ফিরে পেতে চাই। আম্মু পিছনে পিছনে বলতে লাগলো, আম্মু আর মিথিলার আম্মুর কথাতে না সেখানে দাঁড়ালো, না দৌড়ে ছাদের দিকে চলে আসলো। মিথিলা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে আর কেমন যেন মাথাটা নিচু করে আছে। ঈশান ওর কাঁধের উপর হাত রাখলো। সাথে সাথে ঈশানের স্পর্শ পেতেই মিথিলা একটু কেঁপে উঠল আর চোখ জোড়া বন্ধ করে নিল। তখন ঈশান বলতে লাগলো, এত ভালোবাসা একটাবার তো আমাকে বলতে পারতে। আমি দেশে ছিলাম না তাতে কি হয়েছে? একটাবার অন্তত আমাকে জানাতে পারতে তুমি এখনো আমাকে নিজের করে পেতে চাও। তুমি ধরেছিলে যদি পাগলামি করে ফিরে আসো তোমার পড়াশোনার ক্ষতি হয়, ওই জন্যই বলতে পারিনি, কিন্তু এখন তো জানতে পারলে। তুমি এতগুলো বছর যাবত আমার জন্য অপেক্ষা করলে। যদি আমি অন্য কাউকে ভালোবাসতাম তাহলে কি হতো বলতো? তোমাকে তো সারা জীবন কষ্ট পেতে হতো। যেখানে আব্বু আম্মু রাজি ছিল, তার উপর আমার ভালোবাসাটা সত্যিকারের ছিল, সেখানে আমার বিশ্বাস ছিল যে তুমি আমাকে কখনো ভুলে অন্য কাউকে ভালোবাসতে পারবে না। আমার ভালোবাসাটা যদি সত্যি হয় তুমি আমাকে বলতে পারবে না একটা না একটা সময় আমি তোমাকে পাবো। তার উপর আন্টি আঙ্কেল আমাকে আশ্বাস দিয়েছিল, ওরা বলেছিল তাদের কথার বাইরে গিয়ে তুমি কখনো অন্য কাউকে নিজের লাইফে আনতে পারবে না। যদি কারোর সাথে রিলেশনে জড়াও তারপরও শেষ পর্যন্ত আমাকে বিয়ে করবে। এত বেশি বিশ্বাস করো আমাকে, আমার ভালোবাসার উপর? জানতাম না। একটাবার তুমি আমাকে বলতে পারতে, তাহলে আমি অন্তত তোমাকে ভুলে যেতাম না। কোথায় ভুলে গিয়েছো? আমি তো তোমার অন্তরে ছিলাম, এখন তো ঠিকই চিনতে পেরেছো। তাহলে আর কি বলো, বিয়েটা করেই ফেলি? তোমার ইচ্ছা। মিথিলা কথাগুলো মাথা নিচু করে বলছিল। তাতে ঈশান বুঝতে পারলো ওর লজ্জাটা প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে। ঈশান মিথিলার একটা হাত ধরলো, সাথে সাথে ওর মধ্যে যেন একটা অনুভবের ঝড় বয়ে গেল আর কেমন যেন ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করলো। ঈশান ওকে কাছে নিয়ে আসলো। মিথিলা চোখ বন্ধ করে নিল আর ওর কোমরে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। তারপর আলতো করে ওর মুখের উপর এসে চুলগুলো সরিয়ে দিতেই মুখের উপর একটা ছোট্ট ফু দিল। সাথে সাথে মিথিলা চোখ মুখগুলো কুঁচকে নিল আর ওর শার্টটা দুই হাতে খামছে ধরল।
ঈশান মিথিলার নাকের সাথে নাক ছুঁয়ে বলল, ভালোবাসি পাগলি, এখন থেকে তোমার মতো করেই তোমাকে ভালোবাসার চেষ্টা করব। মিথিলা চোখ খুলে তাকালো, তারপর একটা মুচকি হাসি দিয়ে ওর কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু পাগলি, আই লাভ ইউ সো মাচ।